নমস্কার, আমি অমিত। মানুষের জীবনে ঘটে যাওয়া আরও কিছু সত্যি অলৌকিক, দৈবিক ও ভৌতিক ঘটনা নিয়ে হাজির অলৌকিক। বন্ধুরা, একটা জিনিস খেয়াল করে দেখবে, ভৌতিক অলৌকিক এসব ঘটনা যেখানে ঘটে সেখানে সব ঘটবে বলে কেউ কিন্তু আশা করেনি। যেমন মনে করো, কোথাও বেড়াতে গেছো, একটা হোটেলে উঠেছ, কিন্তু রাতের বেলায় সে কি উপদ্রব, খুব মাথায় উঠেছে। আশা করেছিলে ওরকম জায়গায় এসব কিছু ঘটবে? এই যে দামিনী, অলৌকিক পরিবারের একজন সদস্য, সেও কি ভেবেছিল লাইব্রেরিতে বই পড়তে গিয়ে তার সঙ্গে এরকম কিছু ঘটবে? কি ঘটেছিল ওর সঙ্গে জানাবো আজকের প্রথম ঘটনায়। ঘটনাটি শেয়ার করার জন্য দামিনীকে অসংখ্য ধন্যবাদ জানাই। আর বন্ধুরা, তোমাদের বলি, নিত্য নতুন অলৌকিক, দৈবিক ও ভৌতিক ঘটনা শোনার জন্য লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করে অলৌকিকের সাথে থেকো। প্রতি সপ্তাহের মঙ্গলবার ও শনিবার মানুষের জীবনের এসব সত্যি ঘটনা এখানে কিন্তু আসতেই থাকে। তো এবারে শুরু হচ্ছে আজকের প্রথম নিবেদন। মানা না মানা নিজের কাছে, লোকের মাঝে লুকিয়ে আছে অলৌকিক। হ্যালো অমিত, বেলঘরিয়া থেকে আমি দামিনী। আজ আমি তোমাকে আবার দুটো ঘটনা বলতে যাচ্ছি। প্রথম যে ঘটনাটা বলবো, এটা আমার নিজের সঙ্গেই ঘটা। আজও যখন মনে পড়ে গাটা শিরশির করে। ঘটনাটা যখন ঘটে তখন আমি বেশ ছোট, বোর্ডিং থেকে সবেমাত্র মায়ের কাছে এসেছি। প্রতিদিন বিকেলে দাদা দিদিদের সঙ্গে রামকৃষ্ণ মিশনে যেতাম, খেলাধুলো করতাম। সন্ধেবেলা প্রসাদ খেয়ে বাড়িতে ফিরে আবার পড়তে বসতাম। তো আমাদের মধ্যে একটা দাদা ছিল, পড়তে খুব ভালোবাসত। মাঝে মাঝে লাইব্রেরিতে গিয়ে নানান রকম বই পড়ত। ওর সঙ্গে যেতে যেতে আমারও অভ্যেস হয়ে গিয়েছিল বই পড়ার। আর শুধু আমার কেন, অনেকেরই। আমি ওকে বলেছিলাম, এই দা, তুই যখন লাইব্রেরিতে যাবি আমাকেও নিয়ে যাস, কমিক্স পড়তে না আমার হেব্বি লাগে। তাই দাদাটা লাইব্রেরিতে গেলেই আমাকে নিয়ে যেত। তো এমনই একদিন হয়েছিল কি, সেই দাদার সঙ্গে আমিও লাইব্রেরিতে গেছি। গিয়ে ও নিজে একটা ডিটেকটিভ বই নিয়ে পড়তে লাগলো, আর আমাকে একটা কমিক্সের বই নামিয়ে দিল। বইটা হাতে পেয়েই আমার সব মনোযোগ ওই বইটার মধ্যে চলে গেল। ও যে কোথায় গিয়ে বসলো আমি খেয়ালই করিনি। তো এরপরে আমি বইটা পড়তে লাগলাম। কিছুক্ষণ পরেই আমি শুনতে পেলাম আমার কানের কাছে কে যেন বিড়বিড় করে কিছু একটা পড়ছে, কখনো আস্তে কখনো জোরে। কি যে পড়ছে সেটা বোঝা যাচ্ছে না, কিন্তু কেউ যে কিছু একটা পড়ছে এটা স্পষ্ট। আমার তো বেশ বিরক্তি বোধ হতে লাগলো। মনোযোগ নষ্ট হচ্ছে, বই পড়তে অসুবিধে হচ্ছে আমার। আমি ভেবেছিলাম যে ওই দাদাটাই, তাই ঘাড় ঘোরাতে ঘোরাতে বিরক্তি সুরে বললাম, এই দা, এত জোরে জোরে পড়ছিস কেন, আস্তে আস্তে পড় না। ঘাড় ঘোরাতে ঘোরাতে কথাটা যেই না বলেছি, দেখি কই পাশে তো কেউ নেই। অথচ আমার কানের কাছে কে যেন তখনও বিড়বিড় করে যাচ্ছে। আমার গাটা কেমন যেন কাটা দিয়ে উঠল। সঙ্গে সঙ্গে বইটা বন্ধ করে উঠে পড়লাম। দেখি বেশ খানিকটা দূরে অন্য একটা বেঞ্চে বসে আছে সেই দাদাটা। সঙ্গে সঙ্গে আমি ওর কাছে গেলাম, বললাম, এই দা, আজ চল না এখান থেকে, আরেকদিন আসবো। ও বলল, কেন, কি হয়েছে বনু? দাঁড়া, আরেকটু বাকি আছে, শেষ করে উঠছি। যতক্ষণ না ও উঠল আমি ওর গা ঘেঁষে
ওর পাশে চুপচাপ বসে রইলাম। তারপর আস্তে আস্তে ব্যাপারটা আমি ওকে বললাম। শুনেও বলল, আসলে কি জানিস, এখানে একটা লোক আছে, গুন্ডা মাফিয়া টাইপ, অনেকে খুন করেছে নাকি সে। তবে নাকি লোকটা খারাপ নয়, যাদের মেরেছে তারা ওর সঙ্গে বেইমানি করেছিল। লোকেরা বলে তাদেরই অতৃপ্ত আত্মারা এসব জায়গায় নাকি ঘুরে বেড়ায়। একজন নাকি মাঝরাতে না ভোরবেলা এদিকে এসেছিল, তারপর আর সে ফেরেনি। পরদিন এলাকার লোকেরা লোকটার ঝুলন্ত দেহ দেখতে পায় এখানে। তার চোখে মুখে নাকি স্পষ্ট ভয়ের ছাপ, যেন কিছু একটা দেখে বিশাল ভয় পেয়েছিল। এছাড়াও এদিকে মর্নিং ওয়াক করতে এসে অনেকেই নাকি অনেক কিছু দেখেছে, কত কিছু অনুভবও করেছে। জায়গাটা ভালো নয়, বুঝলি? অমিতদা, এই হলো আমার সঙ্গে ঘটে যাওয়া একটা ছোট্ট ঘটনা। এবার তোমায় বলবো আমার মায়ের কাছে শোনা আরো একটা রোমাঞ্চকর ঘটনা। বন্ধুরা, পরের ঘটনায় যাওয়ার আগে তোমাদেরকে বলি, তোমরাও কি চাও তোমাদের জানা ঘটনা এখানে শেয়ার করতে? চাও কি তোমাদের ঘটনাও মানুষ শুনুক, দূর দূরান্তে ছড়িয়ে যাক? তাহলে স্ক্রিনে দেওয়া এই নাম্বারে আমাকে হোয়াটসঅ্যাপ করে দাও। লিখেই যে পাঠাতে হবে বা সাজিয়ে গুছিয়ে যে বলতে হবে এমন কোনো কথা নেই। যে যেভাবে খুশি তোমরা সেভাবেই এখানে ঘটনা পাঠাতে পারো। মনের মতো করে পরিবেশন করার দায়িত্ব আমার। তো এবারে শুরু হচ্ছে দামিনীর দ্বিতীয় ঘটনা। আমার মায়েরা তখন বিএমএনজি রোডের কাছে থাকতো। মা ও তার ভাই বোনেরা সবাই তখন ছোট ছোট। এদিকে আমার মায়ের বাবা মানে আমার দাদু ছিলেন একজন আর্মি অফিসার, ভীষণ সাহসী। ভূত প্রেতের ভয় ওনার ছিল না, বিশ্বাসই করতেন না। মাঝে মাঝেই অনেক রাতে বাড়িতে ফিরতেন, তাও আবার ছেলে মেয়েদের জন্য নানান রকম খাবার নিয়ে। বেপাড়ার কুকুরগুলো হয়তো একটু ঘেউ ঘেউ করত, কিন্তু গুন্ডা, বদমাইশ, ভূত প্রেত এসব কখনো কিছু ধরেনি। কিন্তু একবার হয়েছিল কি, ওই রকমই রাতের বেলায় দুটো বড় বড় সাইজের ইলিশ নিয়ে উনি বাড়িতে ফিরছিলেন, কারণ তখন ইলিশের মরশুম। তো এই বিএমএনজি রোডটা ক্রস করে যেই উনি বাড়ির রাস্তায় উঠেছেন, তারপরেই একটা ব্যাপার হয়। কে নাকি পেছন থেকে আওয়াজ দিল, কি নিয়ে যাচ্ছিস? ইলিশ? আমাকে একটা দে না। আহ, কি সুন্দর গন্ধ। দাদু তো বেশ অবাক হয়ে গেলেন। এত রাতে কোনো লোকজন তো রাস্তায় থাকার কথা নয়, তাহলে কে বলল কথাটা? ভাবতে ভাবতেই আবারও কথাটা রিপিট হলো, কিরে, দে না একটা, খুব খেতে ইচ্ছে করছে। ওরকম নাকি নাকি কথা শুনে দাদু তখন বুঝতে পারলেন যে কোনো মানুষ নয়, ওসবই কিছু পেছনে পড়েছে আজ। যতক্ষণ না দেব সারাটা রাস্তা এইরকমই করবে, যেতে দেবে না। খুব খেতে ইচ্ছে করছে। দাদু তখন সাহসের সঙ্গে বলল, আচ্ছা দেব, কিন্তু কাঁচা খাবি কেন? চল আমার সঙ্গে, একদম চুপচাপ যাবি। নুন হলুদ মাখিয়ে ভাজা করে দেব, আয়। জিনিসটা সেই আনন্দে আর দাদুকে বিরক্ত করল না। দাদুর সঙ্গে সঙ্গে দাদু পেছন পেছন চলতে লাগলো। বাড়িতে এসে দাদু সোজা গিয়ে রান্নাঘরে ঢুকলেন। কাউকে কোনো আওয়াজ দিলেন না। এরপর একটা লোহার শিক আগুনে পুরো টকটকে লাল করে পোড়ালেন। তারপর ওকে আওয়াজ দিলেন, আছিস এখনো? থাকলে এই জানলা থেকে হাত বাড়া। বলা মাত্রই একটা লম্বা কালো হাত ওই জানলা দিয়ে রান্নাঘরে ঢুকলো।
সঙ্গে সঙ্গে দাদুই তাতানো শিকটা চেপে ধরলেন ওর হাতে। সঙ্গে সঙ্গে একটা আর্ত চিৎকার, এক ঝটকায় আবার হাতটা সরিয়ে নিল জিনিসটা। তারপর আর কোনো শব্দ নেই। তারপর সেই আগুনে জামা কাপড় ছুঁয়ে, মাছগুলো ছুঁয়ে সব শুদ্ধ করে নিলেন দাদু। কিন্তু অত রাতে এইসব ব্যাপার সেদিন আর কাউকে কিছু বলেননি, শুনেই যদি বাচ্চারা ভয় পেয়ে যায়। তো পরদিন মায়েরা খেলতে গিয়ে ওই রান্নাঘরের পেছনে একটা কাক মরে পড়ে থাকতে দেখেছিল। সাধারণ কাক যেমন হয় সেরকম নয়, একদম কালো কুচকুচে, আকারেও বেশ বড়। তো এই ছিল বন্ধুরা আজকের দ্বিতীয় ঘটনা। ঘটনাগুলো তোমাদের কেমন লাগছে কমেন্টে জানিও। আর এবারে চলে যাব আজকের তৃতীয় ঘটনায়। এটা কিন্তু ভৌতিক নয়, দৈবিক। শেয়ার করেছেন সীমা ব্যানার্জি। অসংখ্য ধন্যবাদ আপনাকে ঘটনাটি শেয়ার করার জন্য। তো এবারে শুরু হচ্ছে আজকের তৃতীয় নিবেদন। হ্যালো ভাই, কেমন আছো? আমি সীমা ব্যানার্জি। আজ তোমায় যে ঘটনাটা শেয়ার করব এটা ঠাকুর শ্রী শ্রী রামকৃষ্ণ পরমহংসদেবকে নিয়ে। এটা আমি শুনেছিলাম আমার দিদিমার কাছে। যতদিন তিনি হাঁটাচলা করতে পারতেন রোজ বিকেলে বেলুড় মঠে যেতেন। সেখান থেকেই তিনি এই ঘটনাটি শুনেছিলেন। তখন ছিল গরমকাল, প্রচণ্ড গরম। তখন একজন মহারাজের দায়িত্ব ছিল ঠাকুরকে শয়ন দেবার। তো যথা নিয়মে রাতে ঠাকুরকে শয়ন দিয়ে তিনি বেরিয়ে গেছেন। ফ্যান চালানোর কথা ওনার আর মনে ছিল না। তো এরপরে নিজের ঘরে এসেছেন। টুকটাক যা কাজকর্ম থাকে সেগুলো সেরে খাওয়া দাওয়া করে আবার শুয়েও পড়েছেন। কিন্তু খানিকক্ষণ পর ওনার মনে হলো কে যেন ওনাকে ঠেলছে, ঠিক যেন গায়ে ধাক্কা দিয়ে কেউ ডাকছে ওনাকে, বলছে, এই ওঠ না, আমার গরম লাগছে, ওঠ না। সঙ্গে সঙ্গে মহারাজের ঘুম ভেঙে যায়। মনে পড়ে যায় যে আরে আমি তো মনে হয় ঠাকুরের ঘরে ফ্যান চালিয়ে আসিনি, সেই জন্যই কি ঠাকুর আমাকে ডাকছেন। তারপর সেই রাতেই তিনি আবার ছুটে যান ঠাকুরের ঘরে। গিয়ে দেখেন যে সত্যি ফ্যান চালাতে উনি ভুলে গিয়েছেন। ঠাকুরের বিগ্রহের গায়ে বিন্দু বিন্দু জল, মানে গরমে ঠাকুরের গায়ে ঘাম দিয়েছে। সঙ্গে সঙ্গে তিনি এরপর ফ্যান চালিয়ে দিলেন। নিজের উত্তরীয় দিয়ে সযত্নে ঠাকুরের গা মুছিয়ে দিলেন। তারপর ঠাকুরের পায়ে পড়ে উনি ক্ষমা প্রার্থনা করলেন। বেলুড় মঠে এখনো যে ঠাকুর সূক্ষ্ম দেহে বিরাজমান, এই ঘটনাই তার প্রমাণ। তো এই ছিল বন্ধুরা আজকের তৃতীয় ঘটনা। খুবই ছোট্ট কিন্তু আন্তরিক একটা ঘটনা। আন্তরিক কেন বললাম, চমৎকার বা অপূর্ব কেন বললাম না? কারণ আমি জানি কিছু রসিক মানুষেরা এই ঘটনাটাকে নিয়ে রসিকতা করতে পারেন। বলতে পারেন যে ঠাকুর কষ্ট করে ওই মহারাজের কাছে গেলেন, গিয়ে তাকে ঘুম থেকে তুলে আবার ডেকে নিয়ে এলেন। তার থেকে তো ভালো হতো যে টুক করে যদি উনি সুইচটা দিয়ে দিতেন, সেটাই তো বুদ্ধিমানের কাজ হতো। তো আমি বলি কি, মিষ্টির দোকান থেকে মিষ্টি কিনে এনে তো ঠাকুরকে দেন, মানে ওটা ঠাকুরের মিষ্টি। তাহলে ঠাকুর তো ওই দোকান থেকেই নিয়ে নিতে পারতেন, কেন নেন না? আসলে বিশ্ব চরাচরের সব কিছুই ওনার, কিন্তু আপনি যতক্ষণ না ভক্তি ভালোবাসা দিয়ে সেটা অর্পণ করছেন, সেটা ওনার কাছে যায় না। তরকারি ঝুড়িতে বা ফ্রিজে শাক সবজিতে অনেক কিছুই আছে, যতক্ষণ না সেটা রান্না হচ্ছে আপনি কি সেটা খেতে পারেন?
তো কেমন লাগলো বন্ধুরা তোমাদের আজকের ঘটনাগুলি কমেন্টে জানিও। যদি ভালো লেগে থাকে তাহলে ফেসবুক, ইনস্টাগ্রাম বা পরিচিত মানুষদের সঙ্গে প্লিজ শেয়ার করে নিও। আর এবারে কত এপিসোডের কমেন্ট পড়ার পালা। যেখানে মৌসুমী মুখার্জি লিখেছে, দারুণ লাগে ভাই তোমার গলায় ঘটনা শুনতে, তাই শোনার আশায় রাত পর্যন্ত জেগে থাকি। রূপসী গাঙ্গুলি লিখেছে, দুটো ঘটনাই খুব ভালো লাগলো। স্পিরিচুয়াল থেকে লিখেছে, আজকের ঘটনাগুলো অসাধারণ ছিল, তোমার কথাগুলো আমাদের জীবনে মন্ত্রমুগ্ধ মনে হয়। অজন্তা হরে লিখেছেন, আজকের দুটো ঘটনাই ভীষণ সুন্দর, বিশেষ করে ঠাকুরের ঘটনা। ঠাকুর কাউকে না কাউকে তো উপলব্ধি করান যে তিনি আছেন। সুদেশা সিংহারয় লিখেছে, দৈবিক ঘটনাটা ভীষণ ভালো লাগলো, দ্বিতীয় ঘটনাটাও ভালো ছিল। অর্কপ্রভু নস্কর লিখেছে, জয়গুরু দাদা, আমার পাঠানো ঘটনাগুলো যদি ভালো না লেগে থাকে তাহলে বলতে পারো, অন্য ঘটনা পাঠাবো। ভাই অর্কপ্রভু, ব্যাপারটা আমার ভালো লাগা মন্দ লাগার নয়, ব্যাপারটা হলো শ্রোতাদের কেমন লাগবে সেটাই প্রশ্ন। আমি বলছি না যে তোমার ঘটনাগুলো খারাপ, কিন্তু কি জানো তো, একটা কথা যদি মাথায় রাখা হয় তাহলে সেটা খুব ভালো হয়। যেমন ধরো তুমি গুরুদেবের ভক্ত, তাই তার ঘটনা যতই ছোট হোক বা যতই সাধারণ হোক তোমার ভালো লাগবে। আবার আমি যেমন দেবী সরস্বতীর ভক্ত, তার ঘটনা যতই সাধারণ হোক আমার ভালো লাগবে। কিন্তু মনে করো যারা গুরুদেবের ভক্ত নয়, শিব, কালী, লক্ষ্মী, সরস্বতীরও ভক্ত নয়, তারপরও যেসব ঘটনা তাদের ভালো লাগবে, বুঝতে হবে সেই সব ঘটনাই আসলে ভালো, সেই সব ঘটনার মধ্যেই আসল দম রয়েছে। আর তুমি এটাও জানো যে আমি কোনো ঘটনা বাদ দিতে চাই না। আমি তো সামনে বলছি, কমেন্টে বলো তো কার কটা ঘটনা আমি বাদ দিয়েছি। হতে পারে যে ঘটনাগুলো যদি একটু খটোমটো হয়, আমার সাজাতে একটু টাইম লাগে, কিন্তু শোনাইনি এমন ঘটনা কিন্তু খুবই কম আছে। আমিও তো মানুষ বলো, ভগবান তো নই যে 4 লাইনের একটা ঘটনাকে আমি 40 লাইন করে দিতে পারবো, বা একটা খুবই সাধারণ ঘটনাকে আমি বিশাল জমজমাটি করে তুলতে পারবো। আমারও তো ক্ষমতার একটা সীমা আছে, তাই না? তো এছাড়াও আরও কমেন্ট করেছো কৃষ্ণা হালদার, অক্ষয় অধিকারী, মায়াদি, আদ্রিজা সেন, এমডি মঞ্জু, অজন্তা হরে, অমিতা জেঠিমা, TN তিরুম, চন্দন, পূজা দাস, মমতা মণ্ডল, মিঠুন পাল, আশিস কুমার দে সহ অসংখ্য অসংখ্য প্রিয় বন্ধুরা, তোমাদের প্রত্যেককেই অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর বুক ভরা ভালোবাসা জানিয়ে আজকের এপিসোড এখানে শেষ করছি বন্ধুরা। আবার দেখা হবে শনিবার আরও একটা জমজমাট অলৌকিক এপিসোড নিয়ে। সবাই খুব ভালো থেকো এবং ভালোবাসা নিও। ধন্যবাদ।